আমরা প্রথমে একটু অবচয়ের দুইটা জিনিস বাকি আছে, বাকি থাকবে কেন বিশেষ করে এটা 8 নম্বর না? হ্যালো জি স্যার। ওকে স্যার। একটা ছিল বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, ঠিক না? আর একটা জি ছিল স্যার। উৎপাদন একটি পদ্ধতি। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি খুবই মজার জিনিস, একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি দুইটা জিনিস দেখাবো, জাবেদা আর আমি দেখাচ্ছি না। জাবেদা করার দায়িত্ব আপনাদের, সৃজনশীল করার দায়িত্ব আপনাদের। আমার আর সৃজনশীল করার কোনো কাজ নাই। আমার কাজ হচ্ছে আপনি সূত্রটা দেখাবো পদ্ধতি, প্লাস হচ্ছে আপনাদেরকে কিভাবে অবচয় সারণী করবেন সৃজনশীলে সেই জিনিসটা দেখাই দিব। তাহলে তো হইছে। কারণ আজকে যে দুইটা পদ্ধতি শেখাবো, এই দুইটা পদ্ধতি পরীক্ষায় যদি আসে, অবচয় বের করার জন্য অবশ্যই অবচয় সারণী করতে হবে। বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাই পদ্ধতিটার নাম লিখে ফেলেন বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, ইংরেজিতে আমরা বলি sum of year digit method। সাম অফ ইয়ার ডিজিট মেথড, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। অর্থাৎ বর্ষ মানে তো বছর, সংখ্যা মানে সংখ্যা, সমষ্টি মানে যোগফল, তাহলে বছরের সংখ্যার যোগফল পদ্ধতি। আচ্ছা, ধরি একটা সম্পদের, ধরি একটা সম্পদের আয়ুষ্কাল ধরেন কয় বছর? ধরে নিলাম কয় বছর ধরা যায়? 5 বছর। 4 বছর। 5 বছরটা কম হয়ে যায়, 4 বছর কম হয়ে যায়, বেশি ধরেন 10 বছর। 6 অথবা 7, 10 একটু বড় হয়, 10 ধরতে পারেন, সমস্যা না, আপনারা ধরে করিয়ে 7 বছর। আমি 7 বছর ধরতেছি, 6 অথবা 7 বছর ধরে আপাতত করি, তাহলে একটু ব্যতিক্রম হবে, কারণ 5 আর 10 এর মধ্যে কম হবে। আচ্ছা, 10 বছরটা আপনারা 5 10 আপনারা যা ভালো লাগে সব দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপাতত 7 বছর ধরলাম। ধরো আমরা একটা অঙ্ক করব, ধরেন যেখানে n হচ্ছে 7 বছর, আর আমি কিছু মান ধরে নিই, ধরেন ক্রয় মূল্য কত ধরতাম? ক্রয় মূল্য কত ধরতে পারি? 3 লাখ টাকা ধরি। কয় লাখ টাকা? 3 লক্ষ টাকা। 3 লাখ টাকা। ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। এগুলো তো আমরা চিনি, ঠিক না? জি স্যার। যারা মোটামুটি অবচয় শব্দটা ক্লাস করছেন, ক্রয় মূল্য চেনেন, ভগ্নাংশ মূল্য চেনেন, তাহলে বর্ষ শব্দের সমষ্টি পদ্ধতিতেও ক্রয় মূল্য আছে, ভগ্নাংশ মূল্য আছে, এবং আমরা যে c - sb লিখি বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতেও ক্রয় মূল্য থেকে ভগ্নাংশ মূল্য বিয়োগ করতে হয়, স্বাভাবিক নিয়ম। আচ্ছা, কিন্তু এখানে পার্সেন্টেজের কোনো প্রয়োজন নেই, মানে অবচয় হার ধরেন প্রশ্ন দেয়া আছে, কিন্তু এখানে কোনো কাজে আসবে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা একটা নোট লিখে ফেলি, এক লাইন সিঙ্গেল একটা লাইন লিখে ফেলেন নোট। এই পদ্ধতিতে অবচয় হার বিবেচনা করা হয় না। লিখে ফেলেন তাড়াতাড়ি। এই পদ্ধতিতে অবচয় হার বিবেচনা করা হয় না। লিখছেন? লিখছেন? জি স্যার। জি স্যার। তাহলে খেয়াল করেন, আমি একটু উদাহরণ সেট করছি। উদাহরণটা হচ্ছে একটা সম্পদ যার আয়ুষ্কাল হচ্ছে কয় বছর? 7 বছর। 7 বছর আয়ুষ্কাল, যার ক্রয় মূল্য 3 লক্ষ। ভগ্নাবশেষ মূল্য 20,000। এতটুকু সবাই বুঝছেন? কোনো প্রশ্ন আছে? জি স্যার। না স্যার। না কোনো স্যার। প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন আমরা এই যে 7 বছর, এখান থেকে দুইটা জিনিস বের করব। একটা হচ্ছে বর্ষ সংখ্যার যোগফল, মানে বছরের যোগফল। আচ্ছা, এখানে কয় বছর আছে? 7 বছর। তারপরে 7 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, ঠিক না? 7টা সংখ্যা আছে না? জি জি স্যার। স্যার। তাহলে বছরের সংখ্যাটার মধ্যে কয়টা সংখ্যা আছে এখানে? 7টা। 7টা। এই 7টা সংখ্যা প্রথমে কি করতে হবে? যোগ। যোগ করতে হবে। কারণ এই যে বলছে বর্ষ সংখ্যাগুলোর সমষ্টি মানে যোগফল। তাহলে আমরা একটু লিখতেছি, দেখেন বর্ষ সংখ্যা সমষ্টি সমান 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 সমান 28। 28 না? এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা, যদি এখানে 5 বছর থাকতো আপনি কত পর্যন্ত যোগ করতেন? 5 পাঁচ পর্যন্ত। যদি এখানে 10 থাকতো 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে। একদম সহজ না? জি স্যার। পরীক্ষার মধ্যে যদি সূত্র মুখস্থ না থাকে তাহলে এই নিয়মটা করবেন, এটা অরিজিনাল বেসিক নিয়ম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমি এই জিনিসটা পাইলাম থেকে নাম থেকে, নামের মধ্যে বলছো বর্ষ সংখ্যার সমষ্টি, এই যে বর্ষ সংখ্যার সমষ্টি বের করছি 28। ওকে স্যার, আশা করি এটা সবাই বলবেন। আর একটা শর্টকাট আছে, শর্টকাট পরে দেখাবো, আপাতত আপনি দেখেন 1 থেকে 7 পর্যন্ত যোগ করলে 28 হয়। তো
ওকে, এবার হচ্ছে অবশিষ্ট বছর। আরেকটা জিনিস লাগবে, তার নাম কি? অবশিষ্ট বছর। অবশিষ্ট বছর। অবশিষ্ট বছরটা একদম সহজ। আপনি প্রথমে 1 2 3 4 5 6 7 লিখছেন। এখন উল্টা করে সাজান। উল্টা করে একটু লেখেন তো। 1 এর নিচে লেখেন 7। তারপরটা কি হবে তাহলে? 6। তারপরটা 5। 5 তারপরটা 4। 4 তারপরটা 3 3 2 2 1 তাহলে দেখেন 1 এর নিচে 7, 2 এর নিচে 6, 3 এর নিচে 5, 4 এর নিচে 4, 5 এর নিচে 3, 6 এর নিচে 2, 7 এর নিচে 1। সবাই বুঝছি? জি স্যার। এটাকে আমরা কি নামে রাখছি? অবশিষ্ট বছর। অবশিষ্ট বছর। আচ্ছা আচ্ছা, তাহলে বলেন তো প্রথম বছর অবশিষ্ট বছর কত? 7। প্রথম বছর মানে 4 এই যে প্রথমটা। আচ্ছা, তৃতীয় বছর অবশিষ্ট বছর কত? 5 5 সবাই বুঝছি এতটুকু? জি স্যার জি স্যার আচ্ছা, এবার আমি একটা অবচয় সারণী আনবো। অবচয় সারণীর আপনারা একটু তুলছেন কিনা দেখেন, একটু তুলে ফেলেন তাদের। বলছি স্যার সবাই তুলছেন? বলছি স্যার। জি স্যার ওকে স্যার। আচ্ছা, এখন আসলে অবচয়ের সূত্রটা কি? আমি একটু সূত্রটা আগে লিখে দিচ্ছি। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে, এখানে একটা টি আছে, ডিটি সমান উপরে হচ্ছে, উপরে কি জানি ছিল, আচ্ছা অবশিষ্ট বছর, উপরে কি বসবে? অবশিষ্ট বছর। আচ্ছা, নিচে কি বসবে? বর্ষ সংখ্যার সমষ্টি। বর্ষ সংখ্যার সমষ্টি লিখে ফেলেন, গুণ ওই যে আগের মতো সি মাইনাস এসবি, ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাংশের মূল্য। বুঝছেন? জি স্যার। ওকে, সবাই সূত্রটা লিখছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এটার একটা শর্টকাট আছে। এবার আসুন শর্টকাটটা দেখেন কিভাবে আপনি এগুলো বুঝবেন, যেগুলো সহজে বের করা যাবে। এবং ওইটাই আমাদের এমসিকিউর জন্য সূত্র, এটা সিকিউর জন্য না। সিকিউর সূত্র এটা। আমি কিন্তু সিকিউ করে দেখাবো। তো যেভাবে লিখতেছি সিরিয়ালে লিখে দেন, কোনো প্রশ্ন থাকলে বলবেন না, কোনো সমস্যা নেই। আমি আগে যেটা মুছে ফেলবো, শর্টকাট সূত্রটা লিখে দিচ্ছি, খেয়াল করেন। আচ্ছা, পরে কি লিখছিলাম জানি? অবশিষ্ট বছর। অবশিষ্ট বছর। এখন আপনি বুঝবেন কিভাবে যে স্যার আমার এই যে আমি যে ম্যাথমেটিক্যাল কাজগুলো করছি এগুলো কিন্তু কোনো বইতে নেই, তাহলে এগুলো যে সঠিক বা ভুল আপনি বুঝবেন কিভাবে? আসলে প্রমাণ করে দেখাই। বইতে কিছু সূত্র লেখা আছে, সূত্রগুলোই প্রমাণ করে দেখাচ্ছি। আচ্ছা, ধরেন তৃতীয় বছর, এটার অবশিষ্ট বছর কত? 5। 5 আর যোগফল তো আপনারা দেখছেন, যোগফল জানি কত? 28 28। তাহলে আমাদের যদি বলে তৃতীয় বছরের অবচয় বের করো, যোগফল হবে কত? 28। আর অবশিষ্ট বছর হবে 5 5। এটা সবাই কনফার্ম না? জি স্যার জি স্যার এখন আমি একটা সূত্র লিখি এবং এটা প্রমাণ করে দেখি, খেয়াল করেন। সূত্র হচ্ছে এরকম, এই অবশিষ্ট বছর শর্টকাট বের করা হয় এইভাবে, n - t + 1। আচ্ছা, আমি কি কোনো ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করছি? না স্যার। আপনারাও দয়া না, করে স্যার। করবেন না, কিছু বইতে লেখা আছে এই কাজটা করা যাবে না। n - t + 1 আমি যেভাবে লিখছি হুবহু সবসময় ওই লিখুন, কোনো চেঞ্জ করবেন না। এটা হচ্ছে উপরের জিনিসটা। আচ্ছা, খেয়াল করেন তো, একটু প্রমাণ করি। n এর মান কয় বছর? 7 বছর। 7 আমি বছর কোন বছরের অবচয় বের করতে বলছি? তৃতীয় বছর তাহলে আমরা জানি যে বছরের অবচয় বের করতে বলে এটাকে কি বলা হয়? টি। টি গত টি। ক্লাসে শিখছিলাম, লাস্ট ক্লাসে শিখছি যে বছরের অবচয় জানতে চাইবে তাকে টি বলে। তাহলে কোন বছরের অবচয় জানতে চাইছি? 3 তৃতীয় বছর। বছর তৃতীয় বছর যোগ 1 1। আচ্ছা, এবার মিলান তো একটু। 7 থেকে 3 গেলে কত? 4 4। 4 এর একে 5 মিলছে? জি স্যার আচ্ছা, ধরেন দ্বিতীয় বছরের অবচয় জানতে চাইছে, তাহলে এখানে কত বসবে? 2। 7 থেকে 2 গেলে 5। 5। 5 এর একে 6 বুঝছি? জি স্যার জি স্যার হ্যাঁ, আবার অনেকে পণ্ডিতি করেন, সেটা কি? 3 আর একে 4, 7 থেকে 4 গেলে 3। এই ভুল। প্লাসের মাইনাসে কখনো যোগ হয় না। অনেকে এই দুটো যোগ করে তারপর বিয়োগ করে। সাবধান। আবার অনেকে পণ্ডিতি করে এখানে ব্র্যাকেট দেয়। সাবধান, এখানে কোনো ব্র্যাকেট নাই। আমরা বিয়োগ করব তারপর যোগ করে দিব। সোজা জিনিস। অথবা হ্যাঁ, আপনি যদি চান একটু ওই সরল অঙ্ক করতে পারেন, তাহলে করেন 7 এর একে 8, 8 থেকে 3 গেলে 5, একই কথা। আচ্ছা, বুঝছি সবাই এতটুকু? জি স্যার তাহলে অবশিষ্ট বছর বের করা শেষ। কারো কোনো কনফিউশন? না স্যার। অবশিষ্ট বছর নিয়ে কারো কোনো কনফিউশন নেই। এবার আসবে কি জানি? বর্ষ সংখ্যার সমষ্টি। সমষ্টি। আমরা ছোটবেলায় ধারার অঙ্ক করছিলাম, মনে আছে? নবম অধ্যায়ে, নবম দশম শ্রেণীর জি, নবম স্যার। অধ্যায়ে ধারার অঙ্ক।
স্যার তো 1 থেকে 100 পর্যন্ত এই যে ধারা ছিল 1 + 2 + 3 + 4 + 5, এই যে 1 + 2 + 3 + 4 + 5 এরকম যে একটা ধারা ছিল, এটার যোগফল বের করার একটা নিয়ম ছিল না? জি স্যার। আচ্ছা, জি স্যার ওকে। তো ওই ধারার যোগফল বের করার একটা নিয়ম ছিল, সেটা কিরকম ছিল দেখেন তো। n * n n into + 1 divided by divide by 2. 2, ঠিক না? জি স্যার। n জি, * n + 1 divided by 2। আচ্ছা, এবার তাহলে আসুন তো আমরা একটু যাচাই করি। n এর মান কত? 7 বছর। 7 বছর। n এর মান 7 + 1 divided by 2। দেখেন তো 7 এর একে 8, 7 8 56, 56 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 28 28। মিলছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, গুণ কি ছিল? গুণ C minus SB। C minus SB। বুঝছি এবার? বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা এই লাইনের পরের লাইন এটা উঠান। অর্থাৎ আপনি যখন এমসিকিউ সলভ করবেন তখন সূত্র এটা, আর আপনি যখন সিকিউ করবেন তখন সূত্র বাংলাটা। বুঝছি? জি স্যার। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে বলে ফেলেন। স্যার আচ্ছা, এখন কি প্রশ্নটা একবার বলেন। বলছি এমসিকিউর জন্য সূত্র এটা, আর সিকিউর জন্য সূত্র এটা বাংলাটা, আর এটা হচ্ছে বেসিক। সাপোজ আপনি সূত্র ভুলে গেছেন, তাহলে এই বেসিকটা মনে রাখলেই চলবে। বুঝছি? জি স্যার আচ্ছা, এবার আমরা এটা কি করব? অবচয় সারণী। কি করব? মোচই সারণী। উদ্দীপক আগে লিখে ফেলছি, উদ্দীপক আগে লিখে ফেলছি। ক্রয় মূল্য 3 লাখ, ভগ্নাবশেষ মূল্য 20,000। তাহলে আসেন আমরা এটা অবচয় সারণী করি। সারণী মনে আছে? জি স্যার। আচ্ছা, আসুন তাহলে সারণী মনে থাকলে তো ভালো। আপনারা এগুলো সব লিখছেন আশা করি। আচ্ছা, আমরা এটা সারণী লিখে ফেলি। আমি একটু বেশি করে আঁকতেছি। ধরেন কয় বছর? 3-4 বছরের জন্য করে ফেলেন, 4 বছরের জন্য করেন সবাই। তাহলে 1 2 3 4, 4 বছরের জন্য করব। বছর ধরে নিলাম এটা 2010 সালের অঙ্ক, তাহলে 2010, 2011, 2012, 2013, 4 বছরের জন্য করতেছি। প্রথম ঘরটা ছিল ক্রয় মূল্য, ঠিক না? জি স্যার। কত ক্রয় মূল্য কত হবে? 3 লাখ। 3 লক্ষ টাকা। 3 লাখ টাকা। বইতে বেসিকটা খুব সুন্দর করে সাজিয়ে দিছি, খাতায়ও অবশ্য লিখে দিচ্ছি এখন পুরোটা। আশা করি এগুলো করলে হবে। চেষ্টা করবেন এই চ্যাপ্টারে যাতে আপনাদের আর কোনো ধরনের সমস্যা না থাকে। তাহলে অবচয় সূত্রটা জানি কি ছিল বলেন তো? বহুমূল্যক এখন গুণ সুন্দর অবচয়। করে সাজায় লেখেন, এখন একটু সুন্দর করে সাজায় লেখেন। অর্থাৎ আপনারা এভাবে লিখবেন, ক্রয় মূল্য, এই বই মূল্য বলতে গেলে ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য, এগুলোটা একটু বড় করবেন, ইনটু ইনটু কি হবে উপরে কি অবশিষ্ট বছর অবশিষ্ট divided by বছর বছর সংখ্যা ডিভাইডেড বাই বর্ষ সংখ্যা সমষ্টি। আর এখানে তো আগের মতই, এখানে কি কি ছিল? পঞ্জীভূত অবশ্যই। অবশ্যই, আর লাস্টে ঘর হচ্ছে বহির্মূল্য। তাহলে দেখেন এই ঘরটা একটু বড় রাখতে বলছি সবসময়, কারণ এখানে সূত্রটা লিখবো। তাহলে সূত্র আমি একটু টাকাটা আগে নিয়ে আসতাম, কারণ যেহেতু এটা সৃজনশীলের টাকার প্রয়োজনটা বেশি। টাকাটা আগে, ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, একই কথা ভাই, গুণ চিহ্নের আগে হোক পরে হোক সমস্যা তো নাই। তাহলে ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ইনটু অবশিষ্ট বছর ডিভাইডেড বাই বর্ষ সংখ্যা সমষ্টি। কারো কোনো প্রবলেম আছে? থাকলে বলতে না পারেন। স্যার। ওকে স্যার, তাহলে আচ্ছা আমরা সূত্র অনুযায়ী মান বসাই। ক্রয় মূল্য কত? 3 লাখ। 3 লাখ টাকা বিয়োগ ভগ্নাবশেষ মূল্য 20,000। 20,000 ইনটু, আচ্ছা বর্ষ সংখ্যা সমষ্টি কত? 28। 28। আচ্ছা প্রথম বছর অবশিষ্ট বছর কত? কত? 7। বুঝছি? 7। বুঝছেন? জি স্যার। আচ্ছা, ঠিক পরেরটাও সেম না? আপনি চাইলে বারবার 3 লাখ বিয়োগ 20,000 এবং লিখতে পারেন, অথবা ডাইরেক্ট 2 লাখ 80,000 লিখতে পারেন। ইনটু
28 ভাগের কত? সৃজনশীল সোজা, আপনি এক এক কমাতে থাকেন না। 7 পাইছি কোথা থেকে বুঝছেন? জি স্যার। এই যে 1 এর নিচে 7 ছিল, 2 এর নিচে 6, 3 এর নিচে 5, এইখান থেকে পাইছি। বুঝছি? জি স্যার। আগে লিখে পারেন, পরে ক্যালকুলেশন করি না। আমি ক্যালকুলেশনটা জরুরি না, আমার জন্য জরুরি হচ্ছে নিয়মটা। 28 ভাগের 5। পরীক্ষায় কিন্তু এই 28 ভাগের 6, 7, 5 এগুলো প্রত্যেক আসতে দেখাইতে হয় না। এই জন্য আমাদের বইগুলোতে দেখবেন এই রুলসগুলো লেখা থাকে না। কতটা কথা বলেন তো? সূত্র জানেন নাকি? সূত্র জানেন না? সূত্র জানেন, তাহলে পরেরটা শেখা যায়। পরেরটা 50,000, পরেরটা 40,000 নাকি? তাহলে পুঞ্জিগত অবশ্যই বের করার নিয়মটা আমরা জানি, ঠিক না? 70 আর 60 হলো 1,30,000, 1,30,000 আর 50 এ 1,80,000, 1,80,000 আর 40 এ 2,20,000। এটা বুঝছেন? যোগফলটা বুঝছেন? আচ্ছা, যোগ করছি। 70,000 উপর বসা দিছি, 70 আর 60 যোগ করে 1,30,000, 1,30,000 আর 50 যোগ করলে 1,80,000, 1,80,000 আর 40 যোগ করলে 2,20,000। ক্লিয়ার? এবার 3 লাখ থেকে 70,000 বিয়োগ করলে কত? 2,30,000 2,30,000। 3 লাখ থেকে 1,30,000 বিয়োগ করলে 1,70,000। 3 লাখ থেকে 1,80,000 বিয়োগ করলে 1,20,000। 3 লাখ থেকে 2,20,000 বিয়োগ করলে 80,000। বুঝছেন? আচ্ছা, এখন যত বছরের যাবে তা করতে বলুক, পারবেন না? জি স্যার তাহলে আপনারা পেরে গেছেন। এটার নাম অবচয় সারণী। এটা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। তাহলে আশা করি আজকে আপনারা বই থেকে এই জিনিসগুলো পারবেন। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ধরেন হ্যাঁ, আপনাকে এখানে কিছু দিল না, ধরেন এই টাকাগুলো দেয়া নাই। সৃজনশীল এমসিকিউ কথা বলছে, একটা এমসিকিউ দিল যেখানে এই টাকা দেওয়ার কথা, ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাংশ মূল্য নাই, ক্রয় মূল্য নাই, ভগ্নাংশ মূল্য নাই, পুরো প্রশ্নে কোন ধরনের টাকা নাই। আচ্ছা, তাহলে উত্তরটা কত হবে? উত্তরটা কত হবে? এই থাকবে 28। 28 ভাগের 7, 28 ভাগের 28 ভাগের 7। আচ্ছা, তাহলে 7 দিয়ে 28 কে ভাগ করলে কত হয়? 4। মানে 4 ভাগের 1। 4 ভাগের 1 না, খালি শূন্য দশমিক চলে যাবে। 4 সাথে কত 28 না? তাহলে উত্তর কত? উত্তর কত? 4 ভাগের 1 4 ভাগের 1। এইটাই উত্তর, 4 ভাগের 1 অংশ। মনে রাখবেন, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে টাকা ছাড়াও উত্তর হতে পারে। আচ্ছা, 0.25 এই ধরনের উত্তর দেয় না, দিবের ভগ্নাংশ টাইপের, তখন আপনি বিপদে পড়ে যাবেন। ঠিক কি রে, এখানে কোনো ধরনের টাকা নাই, তাইলে অঙ্ক করা যাবে? জি স্যার, এমসিকিউর ক্ষেত্রে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে টাকা না থাকলেও অঙ্ক করা যাবে। বুঝছেন? মানে যা আছে আপনি তা বসা দিবেন, টাকাটা লাগবে না। ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাংশ মূল্য না থাকলেও কোনো প্রবলেম নেই। এমসিকিউ সলভ করতে গেলে আপনারা এই বিপদে পড়তে পারেন, দেখবেন টাকা নাই কিন্তু আমি অঙ্ক করছি, এবং উত্তরগুলো তখন ভগ্নাংশ আসে, পারা যাবে। বুঝছেন? তখন উত্তর হবে 4 ভাগের 1 অংশ। ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার। আচ্ছা, এবার আসেন পরবর্তী পদ্ধতি। পরবর্তী পদ্ধতির নাম কি? সর্বশেষ উৎপাদন একক পদ্ধতি। পদ্ধতির নাম কি? কথা বলেন না রে, কথা না বললে সলভ করাবো কেমনে? পদ্ধতির নাম লেখেন উৎপাদন একক পদ্ধতি অবলিক কার্য একক পদ্ধতি। আপনাদের সৃজনশীল 9 এই নিয়মের। এখানে ব্যাপারটা হচ্ছে, এটার নাম হচ্ছে কাজের উপর নির্ভর করে অবচয় হয়। এখানে যত কাজ তত অবচয়, কাজ হবে না অবচয় হবে না। আপনি উৎপাদন করলে তার মানে কাজ হচ্ছে, কাজ হলে অবচয় হবে, আর আপনি উৎপাদন করতেছেন না তাহলে অবচয় হবে না। ব্যাপারটা বুঝছি?
হ্যালো, আসেন না গেছেন? জি স্যার। কথা বলি নাকি? আচ্ছা, এটাকে আমরা বলি প্রোডাকশন ইউনিট মেথড। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ধরেন একটা ফটোকপি মেশিন যেটাতে আমরা চাইলে 1 লক্ষ কপি কাগজ প্রিন্ট করতে পারি। হ্যাঁ, তাহলে এই মেশিনটা দিয়ে আপনি যদি কাগজ প্রিন্ট করেন অপচয় হবে। আর কাগজ প্রিন্ট যদি না করেন তাহলে অপচয় হবে না। হবে না। বুঝতে হবে না। পেরেছি? জি স্যার। জি স্যার, ওকে স্যার। আচ্ছা, এখন এই কার্যকর পদ্ধতির সূত্র একদম সোজা, এখানে তেমন কোনো ঝামেলা নেই। আমরা একটু আগের মতোই স্যাম্পল ধরতে পারি। সি এর মান 3 লাখ টাকা, ভগ্নাংশের সূত্র ধরেন 20,000। এখন ধরেন আমরা একটা প্রিন্টার মেশিন বা ফটোকপি মেশিনের উদাহরণ ধরবো। তো এটার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মোট উৎপাদন ক্ষমতা। কি লাগবে? উৎপাদন ক্ষমতা। মোটর মোট উৎপাদন ক্ষমতা। মোট উৎপাদন ক্ষমতা ধরেন কত করতে পারি? 5,60,000, 5,60,000 কপি বা একক। এই জিনিসটা একটু লেখেন। ধরি একটা সম্পদের বা একটা প্রিন্টার মেশিনের ক্রয় মূল্য 3 লক্ষ টাকা, তার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000 টাকা। আচ্ছা, খেয়াল করেন, আমি এখানে একটা প্রিন্টার মেশিন ধরছি, আপনাকে পরীক্ষায় প্রিন্টার মেশিন দ্বারা এটা জেনারেটর মেশিন দিতে পারে। অর্থাৎ যারা কাজের উপর নির্ভর করে, যে সকল সম্পদ মানে কাজের উপর নির্ভর করে, যেমন ধরুন জেনারেটর মেশিন, আপনি একটা জেনারেটর মেশিন কিনছেন, বলছে এটা 10,000 ঘন্টা চলবে, আপনি 10,000 ঘন্টা থেকে বেশি চালাতে পারবেন না, 10,000 ঘন্টায় চালাতে হবে, তাহলে 1 ঘন্টা ব্যবহার করলে অপচয় হবে, 2 ঘন্টা ব্যবহার করলে 2 ঘন্টা অপচয় হবে, 3 ঘন্টা ব্যবহার করলে 3 ঘন্টার অপচয় হবে। তো এই ধরনের মেশিনগুলোতে কাজের উপর নির্ভর করে অপচয় হয়, আয়ুষ্কালের উপর নির্ভর করে না। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। তো আপনাদের সৃজনশীল 9 এরকম একটা অঙ্ক আছে, ওখানে ঘন্টা আছে, আমি একক লিখছি। তো একক মানে ধরেন আপনি যখন প্রিন্টার মেশিনের কথা বলবেন সেখানে তার ঘন্টা হয় না, সেখানে কপি হয়, 5 কপি, 10 কপি, 15 কপি, 20 কপি। আপনি যখন জেনারেটর মেশিন বলবেন সেখানে তার কপি হবে না, সেখানে ঘন্টা হবে। এইজন্য কোন মেশিনের ক্ষেত্রে ঘন্টা, কোন মেশিনের ক্ষেত্রে কপি। হ্যাঁ, কিন্তু সবাইকে একসাথে আমরা বলি একক। কি বলি? একক। একক, একক। ইউনিট বলি। আচ্ছা, যাই হোক, তাহলে আপনাদের সৃজনশীল 9 ঘন্টা বললে সমস্যা হবে? না স্যার। সৃজনশীল 9 ঘন্টা লেখা আছে, দেখবেন ওটা আপনারা আপনাদের মতো করে করবেন। আচ্ছা, যাই হোক, তো এখন কার্যকর পদ্ধতির নিয়মটা কি? নিয়মটা আসে, তাহলে অপচয়ের সূত্র। আচ্ছা, এর আগে একটু বলে নিই, নোট বা মনে রাখবেন, এই পদ্ধতিতে অপচয় নির্ণয়ের সময়, কার্যকর পদ্ধতিতে বা উৎপাদনক পদ্ধতিতে অপচয় নির্ণয়ের সময় আয়ুষ্কাল এবং পার্সেন্টেজ বিবেচনায় আসবে না। কি বলছি? কি বলছি রে? পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সময় আয়ুষ্কালে কাজে আসবে। তো লিখে রাখেন না একটু, এই কথাটা যে পরে ভুলে যাবেন না তার গ্যারান্টি কি? লিখে রাখেন না নোট আকারে। কি লিখবেন? এই পদ্ধতিতে আয়ুষ্কাল এবং অপচয় হার বিবেচনা করা হয় না। বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখানে অপচয় সূত্র সিম্পল। সেটা কি? আপনি সৃজনশীল করার সময় প্রথমে আপনাকে একক প্রতি অপচয় বের করে নিতে হবে। সবার আগে এই টেবলটা করার আগে আপনাকে একক প্রতি অপচয় বের করে নিতে হবে। আর এই টেবলে আপনি এই যে অপচয়ের যে সূত্র, এখানে কি লিখবেন? একক প্রতি অপচয় গুণ সি মাইনাস এস বি। বুঝছেন? কি লিখতে হবে? অথবা এই যে এভাবে সি মাইনাস এস বি ইনটু একক প্রতি অবচয়। একক প্রতি অপচয়। বুঝতে পারছি? জি স্যার। বুঝছেন? তাহলে সূত্রটা একদম সোজা, একক প্রতি অবচয় গুণ সি মাইনাস এস বি, অথবা সি মাইনাস এস বি আপনি আগে লেখেন, সমস্যা নেই। সৃজনশীলের সাথে আমরা টাকাটা আগে লিখি, প্রবলেম নাই, একই কথা। তাহলে একক প্রতি অবচয় গুণ সি মাইনাস এস বি, তার মানে দেখেন এটা আলাদা, এটা আলাদা, অর্থাৎ এখানে যদি এখানেও সেম, যদি এই সি মাইনাস এস বি না থাকে, যদি এই 1 মিনিট, নাউজুবিল্লাহ, আমি কি করতেছি? সরি সরি সরি, আমার কথা কি? একক প্রতি অবচয় গুণ টি তম বছরের একক, আমি তো ভুল করতেছি এখানে, দুঃখিত, একটু কেটে লেখেন আবার। দেখছেন?
আমি আগের জি, স্যার। সিস্টেমে সি মাইনাস এসবি আলোচনা করছি না, সরি স্যার। একক প্রতি অবছর গুণ টি-তম বছরের একক, বুঝছেন? স্যার এটা কি শুধু কার্য একক পদ্ধতির জন্য? জি, স্যার। শুধু কার্যকর পদ্ধতি, অন্য কোনো পদ্ধতি না। প্রত্যেক পদ্ধতির অবচয় সূত্র আলাদা আলাদা। ওই যে বলছি প্রত্যেক পদ্ধতিতে দেখবেন অবচয় বের করার নিয়মটাই আলাদা, বাকি সব তো একই। এই যে সারণী সেম। আচ্ছা, তো এখানে তাহলে একক প্রতি অবচয়, এখন সৃজনশীলের ক্ষেত্রে এই টি-তম বছর কথাটা লেখা যায় না। কি লেখা যায় না? টি-তম বছর। টি-তম বছরটা কিন্তু সবাইকে, যেমন আমরা টি-তম বছর বলতে বুঝি যে বছরের অবচয় জানতে চাই, কিন্তু যিনি সৃজনশীল প্রশ্ন করতেছেন বা যিনি খাতা কাটবেন তিনি হয়তো এটা বোঝেন না, তিনি হয়তো অন্য কিছু বোঝেন, তিনি হয়তো টি এর জায়গায় এন বোঝেন, অথবা তিনি হয়তো টি এর জায়গায় এল বোঝেন, এটা ওনার ব্যাপার। এই জন্য টি-তম বছরটা কিন্তু অ্যাকসেপ্টেবল না সবার কাছে। এই জন্য আমরা এটা শুধু এমসিকিউ তে ব্যবহার করি, সিকিউ তে আমি কিন্তু কোথাও টি শব্দটা লিখিনি, খেয়াল করি না। আমি যেখানে যেখানে সিকিউ বলছি আমি সিকিউ কোথাও কিন্তু টি লিখিনি। তাহলে আপনি টি এর পরিবর্তে এখানে কি লিখবেন? নির্দিষ্ট বছরের একক বা নির্দিষ্ট বছরের উৎপাদন একক। বুঝতে পারছেন? জি স্যার। লিখবেন নির্দিষ্ট বছরের কি একক? উৎপাদন একক। উৎপাদন একক। বুঝতে পারছি? সৃজনশীলের ক্ষেত্রে ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার? জি, স্যার। আচ্ছা, ওকে, এবার আসেন। তা আমি আপনাদের বলছি প্রথমেই আপনারা এই কেমন করার আগে কি বের করে নেবেন? কি বের করে নেবেন? একক প্রতি একক প্রতি অবচয় টেবলের ভিতরে অবচয়। করবেন না, টেবল করার আগে বের করবেন। টেবল করার আগে আপনারা একক প্রতি অবচয়টা বের করে নেবেন। আর এমসিকিউর ক্ষেত্রে তো আর টেবল ডাবল লাগতেছে না, এমসিকিউর ক্ষেত্রে সরাসরি সূত্রটাতে মান বসায় দিবেন। কেমনে? আসেন, একক প্রতি অবচয় বের করার নিয়ম হচ্ছে উপরে সি মাইনাস এসবি, এটা আমি তখন বের করতেছিলাম। আচ্ছা, উপরে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করব, আর নিচে ওই যে মোট উৎপাদন ক্ষমতাটা দেখছি না আমরা, দেখছি জি, স্যার। এই মোট উৎপাদন ক্ষমতাটা নিচে বসায় দিব। ঠিক আছে? বসন্ত গুণ এটা আপাতত খালি থাকে, এটা একটু পরে লিখতেছি কারণ এটা আমি আপনাদেরকে দিয়ে নিতে হবে পাবেন দূর থেকে। তাহলে নরমালি সূত্রটা হচ্ছে এই এতটুকু, খেয়াল করুন। তাহলে একক প্রতি অবচয় বের করার নিয়ম কি? উপরে সি মাইনাস এসবি, নিচে মোট উৎপাদন ক্ষমতা। আচ্ছা, তো সি কত? সি হচ্ছে 3 লাখ। এসবি কত? এসবি হচ্ছে 20,000। 20,000। তাহলে 3 লাখ বিয়োগ 20,000, তারপর উপরে 2,80,000 টাকা, আর নিচে মোট উৎপাদন ক্ষমতা প্রশ্ন মধ্যে দেয়া থাকবে, দেয়া আছে কত? 5,60,000 একক। তার মানে হচ্ছে আপনি একটা ফটোকপি মেশিন কিনছেন, যার পেছনে আপনার খরচ হয়েছে 3 লক্ষ টাকা, কিন্তু এই মেশিনটা 20,000 টাকা ভবিষ্যতে ফেরত পাওয়া যাবে, মানে বিক্রি করলে 20,000 টাকা পাবেন। তাহলে এই মেশিনের আসলে ক্ষতি হবে 2,80,000 টাকা। আপনার 2,80,000 টাকা ক্ষতি হবে বা খরচ হবে কত লক্ষ কাগজের জন্য বা কত লক্ষ কপি প্রিন্ট করার জন্য? 5,60,000 কপি কাগজ প্রিন্ট করার জন্য 2,80,000 একক, সরি 2,80,000 টাকা খরচ হবে। তাহলে এক কপি কাগজ প্রিন্ট করতে খরচ কত বলেন তো? এক কপি কাগজ প্রিন্ট করতে তাহলে খরচ কত হবে? 0.50। 0. কথা বলে না কেন রে? 0.5। এই যে দেখেন না, 2,80,000 ডিভাইডেড বাই 5,60,000 সমান কত? 0.50 টাকা। এতটুকু বুঝছেন? জি স্যার। সবাই 0.50 টাকাটা বুঝছি? আচ্ছা, এখন ধরেন আমি এখানে বললাম যে একক প্রতি অবচয় বের করব, তো কত একক প্রতি অবচয়? 0.50 0.50। এখন আমি বলছি নির্দিষ্ট বছরের উৎপাদন একক অথবা টি-তম বছরের একক, এটা প্রশ্নে বলা থাকবে। কি রকম? 2010 সালে তারা 20,000 একক প্রিন্ট করছে, 2011 সালে তারা 40,000 একক প্রিন্ট করছে, এরকম একটা এককের পরিমাণ প্রশ্নে বলে দিবে, জাস্ট ওটা এখানে বসাই দিবেন। ধরেন আমি ধরে নিচ্ছি 2010 সালে এই প্রতিষ্ঠানটা 5,60,000 এর মধ্যে ধরেন 70,000 কপি কাগজ প্রিন্ট করছে। কত কপি? 70,000। তাহলে তাদের 70,000। অবচয় কত? 35,000। তারা টোটাল উৎপাদন করবে 5,60,000। 5,60,000 এর মধ্যে 70,000 প্রিন্ট করে ফেলছে 2010 সালে। 2011 সালে তারা প্রিন্ট করছে ধরেন 90,000 একক। তাহলে তাদের অবচয় কত? ব্যাপারটা কি বুঝছি?
ব্যাপারটা জি, স্যার। বুঝছি? এই যে কোন বছর কতগুলা এগুলো প্রশ্নে বলা থাকে, কোন বছর কত একক প্রিন্ট করছে সেটা অবশ্যই প্রশ্ন বলে দিবে। বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, তাড়াতাড়ি বলেন। আপনাদের সামনে বই আছে না? জি স্যার। একটু সৃজনশীল নয় যান তাড়াতাড়ি, সৃজনশীল নয় তাহলে বুঝবেন একটু সহজে। পৃষ্ঠা নাম্বার 178 178 দেখেন। জি স্যার। দেখেন এখানে হাবিব ম্যানুফ্যাকচারিং কোম্পানি 1 জানুয়ারি 2012 সালে 4,90,000 টাকা একটা মেশিন কিনছে। খুব ভালো কথা। তাহলে 4,90,000 টাকা মেশিনের অর্জন মূল্য বা ক্রয় মূল্য। কোম্পানি প্রত্যাশা করে মেশিনটি 18,000 ঘন্টা ব্যবহার করা যাবে। এটাই হচ্ছে মোট উৎপাদন ক্ষমতা। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে 40,000 টাকা। তাহলে 4,90,000 টাকা ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য 40,000, 4,90,000 থেকে 40,000 বাদ দিলে 4.5 লাখ টাকা উপরে, আর নিচে মোট উৎপাদন ক্ষমতা হচ্ছে 18,000। দেখেন ওরা ক নাম্বার এটা বের করছে 25 টাকা। বুঝছেন কিনা বলেন? স্যার বলেন স্যার। উৎপাদন ক্ষমতা কি সবসময় ঘন্টায় থাকবে? আচ্ছা না না না, বলছি উৎপাদন ক্ষমতাটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। অনেক সময় ঘন্টায় থাকে, যেমন আপনি জেনারেটর মেশিনের ক্ষেত্রে ঘন্টা হবে, কিন্তু প্রিন্টার মেশিনের ক্ষেত্রে একক হবে, কপি হবে, 5 কপি 10 কপি 15 কপি 20 কপি এই টাইপের। বুঝছি? ইয়েস স্যার। আমি এই জন্য একক শব্দটা ইউজ করছি, একক, এখানে ইউজ করছি একক। হ্যাঁ, কিন্তু আপনি যখন উদাহরণ দিবেন প্রিন্টার মেশিনের উদাহরণ, তখন কিন্তু একক হবে না, কপি হবে, 50 কপি 60 কপি 100 কপি 10,000 কপি। হ্যাঁ, আপনি যখন মেশিনের এই জেনারেটর মেশিনের উদাহরণ দিবেন তখন ঘন্টা আসবে। যেমন এখানে যে উদাহরণ দিয়েছি এখানে একটা মেশিনের কথা বলছি, আমি একটা ঘন্টা ইউজ করছি। ওকে, এখন আমাকে বলছে 2012 13 14 15 4 বছরের অঙ্ক করতে। খেয়াল করেন 4 বছরের অঙ্ক যে করব, 4 বছরের ব্যবহারটা দিয়ে দিছে আমাদেরকে, মানে 4 বছরের উৎপাদন এককগুলো প্রশ্ন দিয়ে দিছে। দেখেন তো 12 সালে আমরা 2,500 ঘন্টা ব্যবহার করছি, 13 সালে আমরা 2800 ঘন্টা ব্যবহার করছি, 14 সালে আমরা 3,200 ঘন্টা ব্যবহার করছি, 15 সালে আমরা 3,500 ঘন্টা ব্যবহার করছি। বুঝছি? জি, স্যার। এবার একটু তাহলে আপনারা একটু অবচয় সারণীটা দেখে ফেলেন তো। অবচয় বার্ষিক কর্মঘন্টা ইনটু ঘন্টা প্রতি অবচয়। বার্ষিক কর্মঘন্টা বলতে বুঝাচ্ছি ওই যে টি তম বছরের ঘন্টাগুলো, যে বছরের অবচয় বের করব ওই বছরের ঘন্টার পরিমাণ ইনটু ঘন্টা প্রতি অবচয়। আচ্ছা এখানে ঘন্টা প্রতি অবচয় লিখলাম কেন? কারণ এখানে এককের নাম হচ্ছে ঘন্টা। বুঝছি এবার? কোন প্রশ্ন থাকলে বলে ফেলেন। আছে? আচ্ছা। নাই। আচ্ছা তাহলে এখানেও দেখেন তো এই সূত্রটার মধ্যে দুটো অংশ না, একক প্রতি অবচয় বের করার নিয়ম একটা আর মোট অবচয় বের করার নিয়ম আরেকটা, ঠিক না? এই যে শুধু এতটুকু করলে আমরা একক প্রতি অবচয় বের করতে পারবো না, ঠিক কি না? কথা বলুন। জি যেমন এখানে ক নাম্বার আমরা একক প্রতি অবচয় বের করছি কিন্তু যে সূত্র দিয়ে, আসলে মোট অবচয়ের সূত্র একই, শুধু পার্থক্য হচ্ছে এই অংশটা। এই জন্য ঘাবড়ানোর দরকার নেই, উৎপাদন একক পদ্ধতিতে অঙ্ক দুইভাবে আসতে পারে এমসিকিউ তে। বলতে পারে একক প্রতি অবচয় নির্ণয় করো, তাহলে সূত্রের প্রথম অংশটা ব্যবহার করবেন, আর যদি বলে অবচয় নির্ণয় করো তাহলে পুরো সূত্রটা ব্যবহার করবেন। বুঝছি? জি স্যার। তাহলে আমার অবচয় অধ্যায় কমপ্লিট। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমার অবচয় অধ্যায় কমপ্লিট। কারো কোনো প্রশ্ন? নাই। এখান থেকে বছর বের করতে বলবে? না, এখানে বছর বের করার সুযোগ নেই। বছর বের করার নিয়ম ছিল এক জায়গায়, সরলরেখা পদ্ধতি, আর কোথাও না। বুঝছেন? আমি কিন্তু পদ্ধতি ঠিক করে দিচ্ছি। যেমন আজকে আমরা শিখছি সূত্র নাম্বার 9, বর্ষসংখ্যার সমষ্টি পদ্ধতি যে সূত্র শিখছি সেটা ছিল সূত্র নাম্বার 9, আর উৎপাদনের পদ্ধতি যেটা শিখলাম এটা ছিল সূত্র নাম্বার 10। 1 থেকে 5 1 নম্বর সূত্রটা ছিল সম্পত্তি রিলেটেড, 2 থেকে 5 পর্যন্ত ছিল সরলরৈখিক। খেয়াল করেন সূত্রগুলো। সূত্র 1 এটা ছিল সম্পদ রিলেটেড, এটা কিন্তু অবচয় রিলেটেড কোন সূত্র না। সূত্র নাম্বার 2 থেকে 5 এটা ছিল সরলরৈখিক, তো এখানে অন্য কোনো পদ্ধতি বিবেচনা করা যাবে না। সূত্র নাম্বার 6 থেকে 8 এটা ছিল কি? ক্রমহ্রাসমান। একদম এগুলো মুখস্থ রাখতে হবে, নাম্বারিং গুলো যাতে কোনো কারণে ভুল না হয় দয়া করে। আমি খাতায় সিরিয়াল করে লিখি স্যার, আমি বারবার বলছি আপনারা খাতায় উপর বেশি গুরুত্ব দিবেন। আচ্ছা, আর সূত্র নাম্বার 9 বর্ষ সংখ্যা, সূত্র নাম্বার 10 উৎপাদনের পদ্ধতি। এটার ব্যতিক্রম হওয়া সম্ভব না। বলেন স্যার।
জানি স্যার স্যার করতেছিলেন, বলেন। স্যার আপনি হচ্ছে ওই দিন বলছিলেন যে ওই ক্রমহ্রাসমান সরলরৈখিক নিয়ে মানে যতগুলো এমসিকিউ আছে সব solve সিকিউ করতে আছে ওগুলো করে ফেলতে। হ্যাঁ, স্যার এমসিকিউর মধ্যে কতগুলো সমস্যা আছে স্যার? সমস্যা থাকবে, সমস্যা না থাকলে তো আপনি করতে দিতেন। না সমস্যা থাকবে, এটা তো স্বাভাবিক। না মানে স্যার কখন বলবো আপনাকে এই এটা বলতে পারবেন, সমস্যা নেই, ধৈর্য ধরেন, বলবো আমি, তখন সলভ কখন করে দিন? সলভ করে দেব, নো টেনশন। সলভ করা ছাড়া কোথাও যাবো না। ওই যে বলছি যেমন এইটাও তো পড়ানোর কথা ছিল, আজকে পড়াই হচ্ছে, ঠিক আছে? আজকেও তো আগামী ক্লাসে আপনাদের কাজ হচ্ছে প্রথমত অবচয় চ্যাপ্টারের খুঁটিনাটি যা আছে সব ক্লিয়ার করবেন। আর আরেকটা কাজ দিচ্ছি, আচ্ছা অবচয় চ্যাপ্টার থেকে তাহলে আমরা একটা সমন্বয় যাবে একটু আবার বলেন তো তাহলে কষ্ট করে। অবচয় চ্যাপ্টারে আমরা একটা সমন্বয় যাবে শিখছি, যাবে কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। রাইট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আচ্ছা, আমরা অনেকেই, সবাই না, অনেকেই ষষ্ঠ অধ্যায়টা পড়ছিলাম, প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ, মনে আছে? অনাদায়ী বানো চ্যাপ্টারটা পড়ছি না? কিরে বাবারে, অনেকেরে পড়াইছি তো, সবাই ছিলেন না। জি স্যার। তো আমরা যারা ওই চ্যাপ্টারটা পড়ছি ওখানে একটা সমন্বয় জাবেদা ছিল, বলেন তো একটু, বলেন মনে আছে? অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। সঞ্চিত হিসাব ক্রেডিট। এটাকে আরেকটু ডিটেইলস বললে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত ক্রেডিট। যারা ওইটাও পড়ছিলেন এই সমন্বয়টা একটু মনে রাখবেন। আপনি সমন্বয় জাবেদা চ্যাপ্টারে ঢুকলে এই জিনিসগুলো একটু লাগবে। তাহলে আগামী কালকে আমাদের আলোচ্য বিষয় হবে সমন্বয় জাবেদা। আলোচ্য বিষয় কি? কার্যপত্র না, কার্যপত্র অনেক পরে, সপ্তম অধ্যায় অনেক পরে। আমরা সমন্বয় জাবেদা পার্টটা ডিটেইলস পড়তে হবে। আমি আবার বলতেছি, অনুরোধ করতেছি, দ্বাদশ শ্রেণীর অনেকে আছে এরকম যে হ্যাঁ এই চ্যাপ্টারটা আমার নাই, আমি এটা কেন বলবো? ভাই দয়া করে সমন্বয় জাবেদা শেষ করেন। সমন্বয় জাবেদা শেষ না করলে আপনি চরম বিপদে পড়বেন। আমরা এই 2 বার 4 বার 6 বার এই ধরনের কিছু নিয়ম আর্টিকুল চ্যাপ্টারে শিখি। আমি মাঝখানে একবার অফলাইনে আর্টিকুল ধরছিলাম, বরাবর অফ করতে তাড়াতাড়ি, সমন্বয় জাবেদা পার্টটা না বুঝতে পারলে আমি আসলে পারবো না। অবচয় চ্যাপ্টার 8টা ক্লাসে শেষ করছি। কেন শেষ করছি? ভালো করে যারা প্রতিনিয়ত ক্লাস করছেন মনোযোগ দিয়ে তারা বুঝার কথা যেটা আমাদের কি ছিল। ঠিক কার্যপত্রও এরকম, কার্যপত্রের সমন্বয় পার্টটা যদি ভালো করে শেষ করতে পারি, মোটামুটি অ্যাকাউন্টিং এর জটিল পার্ট আর আমার জানা মতো তেমন কিছু নেই। আর্থিক বিবরণী খুব সোজা, আর্থিক বিবরণী কঠিন না। আর্থিক বিবরণী না পারার একটা কারণ ছিল হিসাব, আমরা খুব ভালো করে হিসাব চ্যাপ্টার পড়ে আসছি সবাই মোটামুটি। আর আরেকটা যে পার্ট হচ্ছে সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদা কাল থেকে শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 65, দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা নাম্বার 65।